মানে লোকে স্কুলে ভর্তি হয় দুটো কারণ, এক হচ্ছে পড়াশোনা করতে, অনেকে ভর্তি হয় পড়াশোনা করতে নয়, তার নাগরিকত্ব, তার সন্তানের নাগরিকত্বকে সুনিশ্চিত করতে। কারণ ওই স্কুল থেকে পরে সার্টিফিকেট পাবে, ওই সার্টিফিকেট থেকে আধার হবে, প্রথমে রেশন কার্ড হবে, তারপর আধার হবে, তারপর ভোটার হবে, তারপর প্যান হবে, সব হয়ে যাবে, তারপর পাসপোর্ট হবে। বিরোধীদের বলি আবারও, বিশেষ করে বিজেপিকে আইএসএফকে বলি, বিজেপিকে আইএসএফকে আপনাদের ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে বলছি যে আপনারা কত ইস্যুতে, তো মাননীয়া মমতা ব্যানার্জি কত ইস্যুতে বিধানসভাকে অচল করেছিলেন যখন বিরোধী নেত্রী ছিলেন। আপনারা এই শিক্ষকদের প্রতি সীমাহীন বঞ্চনা, এই শিক্ষা মরে যাওয়া, শিক্ষা পচে যাওয়া, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের প্রতি এই অন্যায় এবং চারিদিকে যে আর্থিক তজরুপ, দুর্বৃত্তায়ন, কাঠবাড়ি শিক্ষক তৈরি, এই টোটাল যে সিনারিও, তার জন্য বিধানসভাকে অচল করে দিচ্ছে না কেন? এই কথা শ্যামাপ্রসাদ মুখার্জি বারে বারে বলেছিলেন এবং তাকে প্রায় শহীদ হতে হয়েছিল এই কথা বলার জন্য যে কতদিন ধরে একই দেশে দুরকম আইন থাকবে। হ্যাঁ, একটা বিশেষ সন্ধিক্ষণে এই আইনটা বলবৎ করতে হয়তো আমি বেশি ব্যাখ্যা যাচ্ছি, বাধ্য হয়েছিল। তা অনন্তকাল থাকবে এটা? সৌগতবাবু, আপনি যখন নারদার টাকাটা নিচ্ছিলেন, ওটা কি নাটক ছিল না সত্য ছিল? নারদার টাকা সাদা পাঞ্জাবি পায়জামা পরে যখন নিচ্ছিলেন, তারপর পরে থ্যাংক ইউ দিলেন, সৌগতবাবু ওটা কি সত্য ছিল, নাটক ছিল? অভিনয় করছিলেন আরও যারা আছেন, বালু তার নাকি সব অবশ হয়ে যাচ্ছে, সব প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে, তিনি গেলে বুঝতে পারছেন, ধরলেই প্যারালাইসিস। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোনো নেতা মন্ত্রী মাথাকে ধরলেই প্যারালাইসিস। আমার তো বলছি লাঠিপেটা করা উচিত, লাঠিপেটা করলে সব ঠিক হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে নিগৃহীত ব্যক্তিটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সবচেয়ে অসম্মানিত ব্যক্তিটির নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। যে বিষয়টা নিয়ে রাজ্য এবং রাজনীতিতে বেশ তোলপাড় চলছে সেটা হলো ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে একটা কড়া নির্দেশ দিল হাইকোর্ট। তারা বলছে যে রাজ্য সরকারকে সেই ভুয়ো শংসাপত্র থাকলে তা খুঁজে বের করার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে। কি বলবেন এই বিষয়ে? আচ্ছা, ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি কারা করছে, কিভাবে তৈরি হচ্ছে? আপনার রত্না জাকিরের কথা মনে পড়ে? এই জাকির খুব ভালো ভোটার আইডেন্টি কার্ড বানিয়ে দিতে পারে। ওপার বাংলা থেকে আসা লোকেদের ভোটার আইডেন্টি কার্ডে জাকির তুমি বানিয়ে দিও ভালো করে। আচ্ছা, এগুলো ভুয়ো নয় তো? কি বলুন তো, এভাবে কি বানানো যায়? জাকির কি এইটার জন্য এন্টাইটেল? জাকির এন্টাইটেল করতে হলো, এই জন্য তো দপ্তর থাকে, দপ্তর মূল্যায়ন করে জাকির বানিয়ে দেবে, আধার জাকির বানিয়ে দেবে, ভোটার জাকির বানিয়ে দেবে? তাহলে এইটা বুঝতে হবে আপনাকে, যেখানে প্রকাশ্যে মাইক্রোফোনে বলতে পারে জাকির তুমি বানিয়ে দাও, সেখানে এটা হামেশাই ঘটছে। আমি একটা প্রতিষ্ঠানের হেড ছিলাম, একটা মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের হেড ছিলাম। সেখানে যারা ভর্তি হতে এসেছিলো, সেখানে 9, 10, 11, 12 পড়ানো হয় শুধুমাত্র, এবং এটা একটা ওপেন স্কুলিং আর কি। সেখানে আমি নিজে অ্যাডমিট কার্ড জাল খুঁজে পেয়েছি অজস্র, সেটা আমি বোর্ডকেও জানিয়েছিলাম। এবং আমাদের যারা মানে ওই মুক্ত স্কুলিংয়ের যারা ডিপার্টমেন্ট তাকে জানিয়েছিলাম যে এক গাদা অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জাল, ওটা জাল অ্যাডমিট কার্ড তৈরি হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদে জানানো হয়েছিল জাল অ্যাডমিট কার্ড, জাল। তাহলে অ্যাডমিট কার্ডও জাল। মানে লোকে স্কুলে ভর্তি হয় দুটো কারণ, এক হচ্ছে পড়াশোনা করতে, অনেকে ভর্তি হয় পড়াশোনা করতে নয়, তার নাগরিকত্ব, তার সন্তানের নাগরিকত্বকে সুনিশ্চিত করতে। কারণ ওই স্কুল থেকে পরে সার্টিফিকেট পাবে, ওই সার্টিফিকেট থেকে আধার হবে, প্রথমে রেশন কার্ড হবে, তারপর আধার হবে, তারপর ভোটার হবে, তারপর প্যান হবে, সব হয়ে যাবে, তারপর পাসপোর্ট হবে। এইটা করার জন্য ফলে আমাদের কোর্ট যেটা বলেছে মাথায় রাখতে হবে, শংসাপত্র জাল যদি হয়, সরকার এই জাল জালিয়াতে ধরুন, সর্বত্র জাল, কোথায় আর বাকি রইল? তাই রাজ্যে ঘটে গেছে, সর্বত্র জালের রমরমা ব্যবসা চলছে চারিদিকে। মার্কশিট অ্যাডমিট জাল হচ্ছে, মার্কশিট অ্যাডমিট জালের ব্যবসা আছে জানেন? মার্কশিট জাল, মাদ্রাসার মার্কশিট জাল আমি দেখেছি, তখন আমি ছাত্র ছিলাম। জাল মার্কশিট তৈরি করছে কিছু লোক, তারা পরবর্তীকালে এমএলএ টিকিট পেয়েছে। আর বলবো নামটা বলা যাবে না এই মুহূর্তে, মানে যা আমি পরে হাসছিলাম যে জাল করে হাত পাকালেই সে এমএলএ টিকিট পায়, কখনো এমপি বনে যায়। আমি তো বলেছি যে দেশে, যে রাজ্যে এমপি এমএলএর মধ্যে বড় অংশের লোক দুর্নীতি, পাপ, খুন, ধর্ষণে যুক্ত থাকে, সেই দেশ বা সেই রাজ্যের কি কল্যাণ হবে? শুরু তো ওখান থেকে। ফলে জাল জালিয়াতি চলবে, আদালত কঠিন হোক,
সরকারকে বাধ্য করুক, বাধ্য না করলে কিচ্ছু হবে না। ধন্যবাদ। ভারতবর্ষকে হিন্দু ফ্যাসিস্ট এন্টারপ্রাইজ এই তকমায় ভূষিত করেছেন লেখিকা অরুন্ধতী রায়, এবং এই কারণে তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, মামলা যে কোনো লোক যে কোনো লোকের বিরুদ্ধে দায়ের করতে পারে, যে কোনো লোক যে কোনো লোকের বিরুদ্ধে দায়ের করতে পারে। মামলা চলুক। প্রত্যেক অরুন্ধতী রায়ের যেমন বলার অধিকার আছে, কারো মামলা করার অধিকার আছে। আমি এ নিয়ে বিস্তারিত বলবো না, উনি ঠিক কী বলেছেন আমি জানি না। এবং কারা ফ্যাসিস্ট হয়? সমাজতন্ত্রীরা ফ্যাসিস্ট ছিল না? যারা সমাজতন্ত্রী বলছে তারা কি খুব মানুষের স্বাধিকার, মানুষের মুক্তির জন্য খুব লড়েছিল? বলুন না। 34 বছরে বাম আমলে সাধারণ মানুষের একদম পোয়াবার হয়ে গেছিল কি? মমতা ব্যানার্জি বলে তো মা মাটি মানুষের সরকার। আমি মা সুস্থ আছে, মাটি সুস্থ আছে, মানুষ সুস্থ আছে, সাধারণ মানুষ কি মাথা উঁচু করে বাঁচতে পারছে? বিরোধীরা কি তার গণতন্ত্রকে রক্ষা করতে পারছে? তারা কি মুক্ত আকাশ দেখতে পাচ্ছে? ছেড়ে দিন না সব কথা। কিচ্ছু ফ্যাসিস্ট নয়, আর কিছু ফ্যান্সিস্ট নয়, আর কিছু নাস্তিও নয়, কিছু সমাজতান্ত্রিক নয়। আসলে সমাজের পচন কোনো রীতি আদর্শের বিষয়ে যাচ্ছে না, পচনের জায়গায় যাচ্ছে, ধান্দাবাজির জায়গায় যাচ্ছে। যে চুরি করে, যে লুটে নেয়, তার সে কী বাদে বিশ্বাস করে? সে ফ্যাসিস্ট না সে নাস্তি না সমাজতন্ত্রবাদী? কিছু দেখা দরকার নেই, সে পাপী। এটা হচ্ছে আসল কথা। বলুন। সুপ্রিম কোর্ট রায় দিল যে এই 370 ধারা যে বিলোপ করা হলো তা মোটেও অসাংবিধানিক নয়, এ বিষয়ে কি বলবেন? দেখুন, 370 ধারা একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি করা হয়েছিল, যে সংখ্যাগুরু মুসলিম প্রধান জায়গা কাশ্মীর পাকিস্তানে যাবে কি যাবে না। একটা অংশ বলছিল পুরো পাকিস্তানে যাক, যেহেতু জনসংখ্যার বৃহৎ অংশ মুসলিম, কারণ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে দেশ। আর একটা অংশ রাজা হরি সিং ছিলেন, তিনি বলছিলেন না আমি স্বাধীন থাকবো। তাহলে আর একটা অংশ চাইছিল যে কাশ্মীর ভারতে থাকুক, তাহলে কাশ্মীরের মানুষ ভালো থাকবে। এবং এই ভালো থাকাতে, ভারতের সাথে কাশ্মীরকে রাখাতে যার ভূমিকা ছিল তিনি ছিলেন আবদুল্লাহ মুফতি। সেই আবদুল্লাহ, শেখ আবদুল্লাহ, কি সেই শেখ আবদুল্লাহ যার ছেলে ফারুক, আর পরবর্তীকালে ওমর আবদুল্লাহ তার ছেলে, ওই যে পরিবার, তারা নেহরুর সাথে একটা চুক্তি করেছিল। এটা বড় ঐতিহাসিক ঘটনা। এবং তারা বলেছিল বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হোক, তাহলে কিছু অংশের মানুষ ভারতের সাথে থাকবে। 370 দ্বারা তার একটা অঙ্গ। খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, একটু ইতিহাসটা বুঝতে হবে। ওদেরকে প্রভাবিত করার জন্য দরকার ছিল, তারা যাতে ছিটকে না যায়। কেন ভারত থেকে আমরা আমাদের জায়গাকে ছাড়বো? এটা তো স্বাভাবিক কথা। আমরা ভারতীয়, আমরা চেষ্টা করব, সবটাই তো ভারতের। পাকিস্তানে যা কিছু, বাংলাদেশে যা কিছু, সব তো ভারতের। ঐতিহাসিক এক সন্ধিক্ষণে আমরা বাধ্য হয়েছি আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে। সেখানে হরি সিং আমাদের সাথে একটা বিশেষ পরিস্থিতি এসেছিল, আবদুল্লাহ এসেছিল। 370 দ্বারা তার অনিবার্য ফলশ্রুতি ছিল, এবং সেটা করতে গিয়ে বলা হয়েছিল অস্থায়ী একটা চেষ্টা। 370 দ্বারা একটা অস্থায়ী সেটেলমেন্ট। অস্থায়ী মানে কি? অনন্তকাল চলবে? আচ্ছা, 370 থেকে কাশ্মীরের মানুষের কি কল্যাণ হয়েছে বলুন? কাশ্মীরের রাস্তাঘাট, মানুষের শিক্ষা দীক্ষা, অর্থ সমর্থ, মর্যাদার কী কল্যাণ হয়েছিল? আপনি যে কোনো ধারা থাকবে কি না থাকবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই ধারার দ্বারা মানুষের কি কল্যাণ সাধিত, চূড়ান্ত অকল্যাণের মধ্যে দিয়ে করছিল, চূড়ান্ত অকল্যাণের মধ্যে দিয়ে। তাই 370 ধারাকে বিলোপ সাধন করে হয়েছিল, এবং সেটা সুপ্রিম কোর্ট অবশ্যই সিলমোহর দিল। অর্থাৎ কেন্দ্র সরকার আবার জিতল একটা জায়গায়, তাদের আনন্দ পাওয়ার কথা, স্বাভাবিক কথা। এই কথা শ্যামাপ্রসাদ মুখার্জি বারে বারে বলেছিলেন, এবং তাকে প্রায় শহীদ হতে হয়েছিল এই কথা বলার জন্য, যে কতদিন ধরে একই দেশে দুরকম আইন থাকবে। হ্যাঁ, একটা বিশেষ সন্ধিক্ষণে এই আইনটা বলবৎ করতে হয়তো আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি, বাধ্য হয়েছিল। তা অনন্তকাল থাকবে এটা? যে ভারতবর্ষের মানুষ তারা ওখানে জায়গা কিনতে পারবে না, ওখানকার মেয়েরা, ওখানকার মেয়েদেরকে অন্যরা বিয়ে করতে পারবেন, বা ওখানকার ছেলেরা অন্য জায়গার মেয়েদের বিয়ে করতে পারবে, কিন্তু ওখানকার মেয়েদেরকে অন্য রাজ্যের ছেলেরা বিয়ে করতে পারবে না। মানে কেন ওরা বোকাটা ব্যাপার নয়, এগুলো ছিল ওদের সংস্কৃতির নামে, এগুলো চাপিয়ে দেওয়া ছিল। তো 370 যে বাতিল করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কি করা দরকার? ওখানে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ, এমনকি ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আছে। তাই সুপ্রিম কোর্ট বলেছে যে 370 যাচ্ছে দ্বারা ওখানে বাতিল হচ্ছে, ঠিক কথা, কিন্তু দ্রুত নির্বাচন করতে হবে, ওখানকার মানুষদের গণতান্ত্রিক চিন্তাভাবনাকে যাতে করে রক্ষা করা যায়। আর কি করতে হবে? যে ওদের উপরে যে টর্চার হয়েছে,
অত্যাচার হয়েছে বলে দাবি করছে, তার জন্য সত্য অনুসন্ধান একটা কমিটি, সত্য অনুসন্ধান করে একটা কমিটি আসলে কি হয়েছে সেই কমিটি দ্রুত যেন রায় দেয়, এবং যদি কোনো অন্যায় কোনো তরফে করে থাকে তার যেন শাস্তি হয়। মোদিজি কি বলেছে, ওখানে স্কুল, কলেজ, পঠন পাঠন, রাস্তাঘাট সব উন্নত করা হবে। দেখা যাক, ওখানকার মানুষ সুখে থাকাটা দরকার। ওখানে কটা হিন্দু ঢুকে গেল, এটা কোনো কাজের কথা হলো না। এটা কোনো নিয়ম নাকি? ভারতের কোনো জায়গায় কিছু লোক ঢুকবে, কিছু লোক ঢুকবে না, কোনো ধর্মের লোক থাকবে, কোনো ধর্মের লোক যাবে না, এটা হতে পারে না। ইচ্ছা থাকলে জায়গা কিনতে পারবে না, এটা হতে পারে না। এই স্বতন্ত্রতা স্বাধীন ভারতে ঠিক যায় না। একটা সময় তো ছিল, একটা সময় বিভিন্ন রাজাদের আলাদা আলাদা জমি ছিল, আলাদা আলাদা রাজ্য ছিল, অযোধ্যার আলাদা রাজ্য, কাশ্মীরের আলাদা রাজ্য, সব ছিল তো। বাংলায় নবাবদের আলাদা রাজ্য, আলাদা ঐতিহ্য, আলাদা সংস্কৃতি ছিল। এখন ভারতবর্ষে কি সেই পথে করছে? ভারতবর্ষে কি এখন রাজতন্ত্র আছে না ওই রাজা দ্বারা পরিচালিত কোনো রাজ্য আছে? নেই। ভারতবর্ষের সবার ক্ষেত্রে সমান নিয়ম থাকা উচিত, একই রকম রীতি থাকা উচিত, সেই লক্ষ্যেটা করা হচ্ছে। আমি শুধু একটা কথা বলবো ভারত সরকারকে, যে কাশ্মীরের লোকদের যে অত্যাচার, কখনো জঙ্গিরা তাদের দিকে অত্যাচার করছে, জঙ্গিরা পাকিস্তানি হানাদাররা, আবার ওরা দাবি করছে ভারতীয় সেনাবাহিনীর লোক কখনো কখনো তাদের অত্যাচার করছে। যেই করুক, যেভাবেই করুক, অন্যায় অত্যাচারী। তাই যারা অত্যাচার করেছে তাদের অত্যাচার বন্ধ হোক, মানুষ যেন সুখ শান্তিতে মাথা উঁচু করে বাস করতে পারে, তারা যেন শিক্ষা সাহিত্যে এগিয়ে যেতে পারে, স্বাভাবিক জীবনযাপন তাদের উন্নত হতে পারে। আর যারা অপরাধ করেছে, এই যে কমিটি করা হয়েছে, এই কমিটি সেই অপরাধ করা মানুষদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে মানুষকে তাদের ন্যায় প্রদান করুক, এইটুকু দরকার। আর সঠিক পথে যেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয়, আর ওখান থেকে যেন হিংসা দূর হয়। সেই বলেছিল এটা আমার স্বর্গ, আমির খসরু বলেছিল, যদি পৃথিবীর কোথাও স্বর্গ থেকে থাকে কাশ্মীর হচ্ছে আমার স্বর্গ, এটাই স্বর্গ। সেই স্বর্গ যেন নরক হয়ে গেছে, সেই স্বর্গকে আবার স্বর্গে রূপান্তরিত করা এটা তো দরকার। সেই কাজ যারা করবে, সেভাবে করবে, তাকে ওয়েলকাম। শুধু দেখতে হবে কোনো ক্ষুদ্র চিন্তা না থাকে তার মধ্যে। ধন্যবাদ। আচ্ছা, এবারে একটু আমরা রাজ্যের দিকে চোখ ফেরাই। রাজ্যে এসএলএসটি চাকরি প্রার্থী যারা, তাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হবে বলে একটা বিষয় ফিক্স হয়েছে। অ্যান্ড এরপরে যেটা মানে চিন্তাভাবনা চলছে যে এবারে হয়তো মুখ্যমন্ত্রীর সঙ্গে যে জটটা তৈরি হয়েছে সেটা কাটবে, কারণ মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগপত্র দেওয়া হবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, 1000 দিনের মাথায় কুণালবাবু গিয়েছিলেন ধর্না মঞ্চে। আমি 4 বছর ধরে যাচ্ছি, উনি 1000 দিনের মাথায় গেলেন। কেন গেলেন? তার দুটো উত্তর। এক হচ্ছে ওদের সমস্যার জন্য প্রকৃত দুঃখ তার মনে ছিল, প্রকৃত দুঃখ। আর দুই হচ্ছে যে ওই সময় বিরোধীদের যে টিআরপি, বিরোধীদের বক্তব্যে টিআরপি উনি 1 গ্লাস শুষে দেবেন। যেমন রাকেশ রোশন বলে মাননীয়া শুষে দিয়েছিলেন ওই চাঁদে মোদিজিদের যে সাফল্য, সেই সাফল্যের জন্য যে টিআরপি, তাকে যদি হাসি ঠাট্টা মিম অনেক কিছু হয়েছিল, কিন্তু মিডিয়ার নজর তো ঘুরিতে পেরেছিলেন। কুণালবাবু মনে হচ্ছে অনেকটা মাননীয়ার দ্বারা তো সবাই অনুপ্রাণিত, কুণালবাবু কি তার বাইরে না করলেন। আর বললেন কি 1 সপ্তাহের মধ্যে পদক্ষেপ নেবেন। হ্যাঁ, তিনি একটা ভালো কাজ করেছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে অন্তত বসিয়ে দিয়েছেন। বিরোধীরা হাজার চিৎকার করে তো কিছু হবে না, হচ্ছে না তো, হয়েছে কি হয়নি, বসিয়েছে। কিন্তু বসার ফল আমি যতটুকু দেখলাম, গতকালকে বসেছিল, ইতিবাচক হয়নি। আবার তারিখ পে তারিখ, আবার নাকি সময়। আমি জানি না এ সময় দুঃসময় কবে হবে, আর কত দুঃসময়ের পাহাড় এরা অতিক্রম করবে আমি জানি না। আমি কুণালবাবুকে বলি, আপনি হয়তো মিডিয়ার আলো শোষণ করতে গিয়েছিলেন, বিরোধীরা বলছে, আমি বলতে চাইছি না। আপনাকে যারা চোর বলেছে আমি তার পক্ষেও নই, কারণ কে চোর কে চোর নয় মূল্যায়ন করার জায়গা ওইটা নয়। ওদের সমস্যার সমাধান কে করতে পারে এটা মূল্যায়ন করার জায়গা। বিরোধীদের বলি, আবারও বিশেষ করে বিজেপিকে আইএসএফকে বলি, বিজেপিকে আইএসএফকে আপনাদের ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে বলছি যে আপনারা কত ইস্যুতে, তো মাননীয়া মমতা ব্যানার্জি কত ইস্যুতে বিধানসভাকে অচল করেছিলেন যখন বিরোধী নেত্রী ছিলেন। আপনারা এই শিক্ষকদের প্রতি সীমাহীন বঞ্চনা, এই শিক্ষা মরে যাওয়া, শিক্ষা পচে যাওয়া, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের প্রতি এই অন্যায় এবং চারিদিকে যে আর্থিক তজরুপ, দুর্বৃত্তায়ন, কাঠবাড়ি শিক্ষক তৈরি, এই টোটাল যে সিনারিও,
তার জন্য বিধানসভাকে অচল করে দিচ্ছে না কেন? এটা তো একটা বড় ইস্যু। এই ইস্যুতে আপনার বিধানসভা আওয়াজ করুন, ওদের ধর্ণামঞ্চে কিছু হবে না। আমি তো বলেছি অনেক অ্যাডভোকেটদের যেতে দেখি, তারা একটু কম টাকায় তাদের কেসটা দেখুন। আমার এটা তাদের কাছে আরতি, কম টাকায় বা বিনা টাকায় এটুকু করুন, এটা তো মানবিকতা। আমি একজন শিক্ষক, আমার যদি কোনো শিক্ষক সংগঠন থাকে আমি সেগুলোকে নিয়ে সরকারের সাথে আলোচনায় যাব। আমার যদি না থাকে আমি ব্যক্তিগতভাবে লড়াই করবো কে তোর ডাক শুনে যদি কেউ না আসে এই গানটাকে মাথায় রেখে। 4 বছর আগে থেকে তখন কোনো মিডিয়াও যায়নি, অভিজিৎ গাঙ্গুলি ওদের পাশে দাঁড়ায়নি, তখন কেউ জেলে যায়নি, এই অধম যেত। কেন যেত ভাই? তখন তো মিডিয়া যায়নি, মিডিয়া তো ইন্টারভিউ দেওয়া দরকার হয়নি। আমি কোনো নেতাকে দেখি মিডিয়া কখন এলো তখন চিৎকার করে 2-4টে কথা বলে কেটে পড়ে, গোলগালা প্রতিশ্রুতি দিয়ে। আমার চোখের সামনে দেখ, দুদিকে সমস্যা, সরকারের তরফে সমস্যা, আর যারা সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে দাবি করছে তাদের সদিচ্ছা অভাব। চারিদিকে নাটক চলছে, চারিদিকে নাটক। সৌগতবাবু নাটকেরই বলি হলেন না মনে হচ্ছে। সৌগতবাবু মাননীয় ওখানে সারাক্ষণ চলছে, নাটক করতে কারো তো ত্রুটি নেই, একদম বাংলা নাট্যময়। তাই তার হয়তো মনে হলো, এত নাটক দেখে তো তার মনে হলো, মানে নাটকের একটা কালচার চলে আসে না, মাথার মধ্যে নাটক ঘুরপাক করে, সারাক্ষণ রাজনীতির মানুষের নামে নাটক হচ্ছে, নাটক। তাই হয়তো তিনি বলে ফেললেন এই 1000 দিন ধরে যারা ধর্ণা দিচ্ছে তারা আসলে নাটক করছে। তিনি অভ্যস্ত দেখে চারিদিকে নাটক করছে, মিথ্যাচারের নাটক, অভিনয়ের নাটক, ভোটের আগে এক, ভোটের পরে এক, শুধু নাট্য, অ্যাক্টিং করা, মানুষের আবেগকে লুট করা। লুট 2 রকম হয় জানেন তো, অর্থ লুট আর আবেগ লুট। এই আবেগ লুটের জন্য নাটক করতে হয়। গোটা রাজ্যের নাটক এখন মা করছে। সৌগতবাবু আপনি যখন নারদার টাকাটা নিচ্ছিলেন ওটা কি নাটক ছিল না সত্য ছিল? নারদার টাকা সাদা পাঞ্জাবি পায়জামা পরে যখন নিচ্ছিলেন, তারপর পরে থ্যাংক ইউ দিলেন, সৌগতবাবু ওটা কি সত্য ছিল? নাটক ছিল। আপনি চুল কেটে ফেলা ওই অসহায় শিক্ষিকাকে নাটক বলে দিলেন। 1000 বছর ধরে ওখানে বসে থাকেন নাটক, আপনি 10 দিন বসে থাকেন তো মশাই, ওরা 1000 দিন ধরে বসে আছে। কোনটা নাটক আর কোনটা কান্নায়ের যদি ভেদাভেদ না বুঝতে পারেন, আপনি চাকরিটা ছেড়ে দিন, শিক্ষকতার চাকরিটা দ্রুত ছেড়ে দিন, কারণ চাকরি কলঙ্কিত হয়ে যাবে, শিক্ষক সমাজ কলঙ্কিত হয়ে যাবে। ধন্যবাদ। কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল কালেক্ট করতে পারেননি। উপরন্তু তাদের বক্তব্য যে যখনই তারা সেই গলার স্বরের নমুনা চাইছেন, সঙ্গে সঙ্গে SSKM এর ডাক্তাররা বা তাকে SSKM কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তিনি এখনো অসুস্থ, তার গলার স্বরের নমুনা এখনো নেওয়ার মতো অবস্থায় তিনি আসেননি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই যে গলার স্বর নিতে এত টানা পড়ে, দিনের পর দিন মাসের পর মাস চলে যাচ্ছে, ওই জন্যই তো SSKM গিয়েছিল। ইডি বিরক্ত হয়ে দিল্লিতে বৈঠক করছে যে গলার স্বর কেউ দেবে না। আর SSKM সব ডাক্তাররা তো বিক্রি হয়ে যায়নি। কার্ডিওলজি ডিপার্টমেন্টের প্রধান তিনি বলছেন আমাকে গলার স্বর পরীক্ষা করতে দিলে আমি রাজি আছি, তাকে পরীক্ষা করতে দিচ্ছে না। আচ্ছা দিচ্ছে না কেন বলুন তো? এখানটাই তো ঠাকুরঘরে কেড়ে আমি তো গলা খাইনি, অর্থাৎ তার গলার স্বর পরীক্ষিত হলে রাগবল ধরা পড়বে। আপনি খুব ঠান্ডার মধ্যে বুঝুন, তার গলার স্বরটা যদি তদন্ত করে ক্ষতিটা কি? তার গলার স্বর তদন্ত হবার আগে তার খালি অসুখী হয়ে যাচ্ছে, ওটা তো অ্যাক্টিং, ওটাই তো অভিনয়। ওই অভিনয় দেখে সৌগতবাবু অভ্যস্ত, তাই অভিনয়ের চর্চা। অভিনয় করছে কালীঘাটে কাকু, পার্থবাবু 100% লাভ করে বুকে হাত দিয়েছিল। অভিনয় করছিলেন আরও যারা আছেন, বালু তার নাকি সব অবশ হয়ে যাচ্ছে, সব প্যারালাইসিস হয়ে যাচ্ছে, কেউ বুঝতে পারছে, তিনি আগলে বুঝতে পারছেন, ধরলেই প্যারালাইসিস। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো নেতা মন্ত্রী মাথাকে ধরলেই প্যারালাইসিস। অভিষেক খুব ভালো কথা বলেছে যে বুড়ো লোকদেরকে পদ দেওয়া যাবে না। আরে বুড়ো লোক হলে সে তো অসুস্থতা অভিনয়টা বেশি করবে, করবে তো, তাই তরুণদেরকে পদ দিতে হবে, এটা অভিষেক বলেছে না? এটা একটা ভালো ফল আছে, কিন্তু পরবর্তীকালে CBI ইডি ধরার পক্ষে সুবিধা হবে। যদিও তরুণরাও অসুস্থ হয়ে যাবে, কিন্তু কম অসুস্থ হয়ে যাবে সম্ভাবনা, তাকে লাঠিপেটা করার সুবিধা হবে আর কি। পুরোদের লাঠিপেটা করতে একটু অসুবিধা হচ্ছে। আমি পরিষ্কার বলি, মাননীয়া ওনার কি সত্যি অসুখ? উনি তো বলেছিলেন সাহেবকে কেউ ছুঁতে পারবেন না, উনি অনেক লড়াই করে যাচ্ছেন,
কেউ ছুঁতে না পারে তার জন্য। আর কালীঘাটের কাকুর ওই শয়তানি মুখটা, তার ঔদ্ধত্য, যেই তাকে ধরার কোনো ব্যাপার নেই, তার শব্দ পরীক্ষার কোনো ব্যাপার থাকবে না, দেখবেন সঙ্গে সঙ্গে গলার আওয়াজ কি মিডিয়া লোকে তেড়ে মারতে যাবে, এর গলার আওয়াজ পরীক্ষা করলে মরে যাবে। হ্যাঁ, এসএসকেএম ওই জন্যই দরকার ছিল না। পরিষ্কার প্রমাণ হচ্ছে, আমি রাজ্যবাসীকে বলে দিই, যত বিলম্বিত করা হবে তত প্রমাণ হবে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের মধ্যে রাঘব বোয়াল ধরে পড়ার নিশ্চিত কোনো সম্পর্ক আছে। তাই ইচ্ছাকৃতভাবে কায়দা করে ব্লুপ্রিন্ট তৈরি করে উদ্যোগ নিয়ে তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমার তো বলছি লাঠিপেটা করা উচিত, লাঠিপেটা করলে সব ঠিক হয়ে যাবে। এর ওষুধ হচ্ছে লাঠিপেটা। আপনি বলেন বয়স্ক লোককে লাঠি মারতে বলছেন, উপায় নেই। বয়স্ক লোক অ্যাক্টিং করতে পারে, বয়স্ক লোক হাজার হাজার লোকের চাকরি খেয়ে নিতে পারে, বয়স্ক লোক কাঠমানির শিক্ষক পয়দা করতে পারে, বয়স্ক লোক যত ধরনের দুর্বৃত্তায়ন তাদের যুক্ত থাকতে পারে, লাঠি খেতে পারে না, লাঠি খেতে পারে। ধন্যবাদ। স্টেডিয়ামে খেলার মাঠে মুখ্যমন্ত্রীর সভা, শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভে ধুমধুমার কাণ্ড এবং বিজেপি বিধায়ককে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে যাওয়া হলো। কি বলবেন এই বিষয়ে? এটা তো হবে ক্ষমতা আর দম্ভ। ক্ষমতা খুব ভয়ঙ্কর জিনিস, জানেন তো। ক্ষমতা আছে তাই যা ইচ্ছে তাই, ক্ষমতা আছে বলেই তো কাকুর ভয়ের চেষ্টা হচ্ছে না। ক্ষমতা এসএসকেএমকে বলে দেওয়া যে কোনোভাবে ভালো করে অ্যাক্টিংটা ঠিক করে রেখে দেওয়া, অসুস্থতা। বিরোধীরা হয়েছে মার খাবে না। আপনি বলুন না, 5টা রাজ্যে বিধানসভা ইলেকশন গেল, বিশেষ করে মধ্যপ্রদেশের কথা বলছি, রাজস্থানের কথা বলছি, আমাদের উত্তরাখণ্ডের কথা বলছি, কিন্তু বিজেপি জিতলো বিপুলভাবে। আচ্ছা, কটা লোককে মারা হয়েছে বলুন? কটা লোকের ঘরদোর জ্বালিয়ে দেওয়া হয়েছে, কটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ভোট শুরুর আগে আমাদের এখানে খুনোখুনি হয়, ভোট চলাকালীন খুনোখুনি হয়, ভোটের রেজাল্ট আউট হওয়ার পর আরও বেশি খুনোখুনি হয়। আমাদের এখানে বিধানসভা ইলেকশন দেখেছেন, হাজার হাজার লোক গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া, ঘরদোর জ্বালিয়ে দেওয়া হলো, ধর্ষিত হয়ে গেল বাংলার রমণী, মারা গেল, খুন হলো। এতগুলো রাজ্যে একটা হলো না? হ্যাঁ, ওখানে তো বিজেপি ক্ষমতা এসছে। বিজেপি ধরে তো কংগ্রেসকে মারতে পারতো, মারেনি তো। ওখানে তো ধন্যবাদ পাওয়ার কথা। ওখান থেকে আপনি শিক্ষা নিন, মধ্যপ্রদেশ থেকে শিক্ষা নিন। ওখানেও ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার হয়নি। এখানে ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করাটাই প্রধান কাজ, ওটাই লক্ষ্য, ওটাই মুখ্য। তাই আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের লোকদেরকে মিছিল করতে দেওয়া হবে না, সভা করতে দেওয়া হবে না। আর তারা লোকসভা বিধানসভায় চোর বলেছে বলে জাতীয় সঙ্গীতের ধুয়ো তোলে এমনভাবে এফআইআর করে দেওয়া হবে যে তাদের মধ্যে 3 জন উপস্থিতি নেই আর একজন তৃণমূলে যোগদান করে ফেলেছে, তার হদিসই নেই। মানে মিথ্যাচার করতে গেলে ধরা পড়ে যায়, তো সেই মিথ্যাচারে ধরা পড়ে যাওয়া। আর জাতীয় সঙ্গীতের প্রতি কি প্রেম, বাবারে বাবারে বলি, রবীন্দ্রনাথের প্রতি কি প্রেম বলি, কি বিভৎস প্রেম রে বাবা। আমার মনে হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে নিগৃহীত ব্যক্তিটির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, সবচেয়ে অসম্মানিত ব্যক্তিটির নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সবচেয়ে ভাগ্যহতের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার বাংলা, তার স্বাদের বাংলা, তার স্বাদের বাঙালি, তাকে যে অপমান দিল তিনি বেঁচে থাকলে হয়তো সইতে পারতেন না, নিতে পারতেন না তিনি। আপনি কল্পনা করতে পারছেন? তার স্বাদের শান্তিনিকেতন ইউনেস্কোর নজরে হেরিটেজ তকমা পেল। সেখানে একদিকে নরেন্দ্র মোদীজির ছবি থাকতেই পারে, অন্যদিকে বিদ্যুৎবাবুর ছবি, উপাচার্য। রবীন্দ্রনাথের ছবি নেই, রবীন্দ্রনাথের ছবি অস্তম্ভিত। সেই উপাচার্যকে সরাতে হলো অবশেষে। লজ্জা লাগে না? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জন, অনেক স্বাদের গান, অনেক চর্চিত গান। ক্ষমতার মদমত্ত হস্তির মতো আমার ক্ষমতা, আমি চাঁদকে পকেটের মধ্যে ঢুকিয়ে নেবো, সমুদ্রের জলের গতিকে আমি আটকে দেবো, এমনই তার প্রতাপ। বললেন গান পরিবর্তন করে দাও। তাই রাজ্য সঙ্গীত হলো বটে, যেটাকে জাতীয় সঙ্গীত বলে ফেলেছে আবার। মানে জাতীয় সঙ্গীতকে অপমান করার জন্য রাজ্য সঙ্গীত জাতীয় সঙ্গীত হয়ে গেল। কত ধরনের অপমান। রবীন্দ্রনাথ ঠাকুর, আমি ক্ষমা চাইছি আপনার কাছে, আমিও বাঙালি, আমিও বাংলার সন্তান, হ্যাঁ আমি ক্ষমা চাইছি। আপনার জাতীয় সঙ্গীত নামটাকে রাখতে চাইছে না। কি বিপুল ঘৃণা, কি বিপুল উপেক্ষা তার অন্তরালে তৈরি হয়েছে এক ক্ষয়রোগ। সেই ক্ষয়রোগে আপনিও আক্রান্ত হয়ে দিয়ে আপনাকেও আক্রান্ত করা হচ্ছে। তাই আমরা কি দেখলাম যে বাংলার মাটি বাংলার জল পরিবর্তিত হয়ে গেল। আমরা দেখলাম
যে জাতীয় সঙ্গীত সেটা গাইবে, রাজ্যের মন্ত্রী ভুল গেয়ে দিচ্ছে, তার ক্ষমা চাওয়ার ইচ্ছে নেই। আসলে আপনাকে পাত্তা দেয় না। আপনি নৈতিকতার কথা বলেছেন না, আপনি মানুষের কল্যাণের কথা বলেছেন না, সব মানুষের সমান অধিকারের কথা বলেছেন না, আপনি বলেছেন না মানুষের মুক্তির কথা, আতঙ্ক মুক্ত সমাজের কথা, আপনি ধর্ম জাতি বর্ণ শ্রেণী নির্বিশেষে সব মানুষের জয়গান গেয়েছেন না। এরা তো কেবল শাসক দলের জয়গান গায়, বিরোধীদের মাথায় লাঠি মারে। তাই আপনার আদর্শ চলবে না, আপনার আদর্শ চলবে না, যে তাই আপনাকে মানে না, আপনাকে নিয়ে অভিনয় করে, আপনাকে নিয়ে মজা ঠাট্টা করে। তাই আপনার গান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত হিসাবে চালু করতে গিয়ে এই কাজী মাসুম আক্তার প্রধান শিক্ষক, তাকে রক্তাক্ত হতে হয়। আপনার গান কলকাতাতে বাজানো যাবে না, ছেলে মেয়েদের শেখানো যাবে না, জাতীয় সঙ্গীত প্রার্থনা সভায় গানও যাবে না। আপনার গান আফগানিস্তানে গাইতে হবে, আপনার গান সুদানে গিয়ে গাইতে হবে। হ্যাঁ, তারপরেও সমস্যার সমাধান হয়নি, তাই রবীন্দ্রনাথ কাঁদছে, রবীন্দ্রনাথ অবহেলিত, রবীন্দ্রনাথ উপেক্ষিত। আমি রবীন্দ্রনাথ আর কত বলবো আমি জানি না, রবীন্দ্রসঙ্গীত গাইয়ে দিলে হয় না, রবীন্দ্রনাথ গান রাজনীতি করার জন্য ব্যবহার করলেও হয় না। তাই রবীন্দ্রনাথকে অন্তত শ্রদ্ধা করুন। তার নোবেল চুরি উদ্ধার হয়নি, সিবিআইকে অনেক গালাগাল দেওয়া হয়, তার নোবেল চুরি উদ্ধার করতে সিবিআই ব্যর্থ হয়েছে। তার জন্য তো অনশন করে যেতে পারত, তার জন্য তো বিক্ষোভ করে যেতে পারত। সিবিআই দপ্তরের সামনে করা গেছে না। রাজীব কুমার গুরুত্বপূর্ণ, তাকে যাতে ধরতে না পারে তার জন্য মাননীয় রাস্তা নেমেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য রাস্তা নেওয়া যাবে না, কারণ বাংলায় সবচেয়ে নিগৃহীত ব্যক্তিটির নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হাঁটুর ব্যথায় রিউমার্ট নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে। এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।